স্যার আসুন, গাড়ি রেডি। হেড কনস্টেবল অর্জুনের ডাক শুনে সিগারেটটা নিভিয়ে চেয়ার ছেড়ে উঠে পড়লেন অভয় সান্যাল। কলকাতা পুলিশের দুঁদে অফিসার অভয় সান্যাল, যার সুনামের আগে দুর্নাম যায়। খবরটা নতুন বছরের প্রথম দিনে সান্যালবাবুর মোবাইলে এসেছিল ঠিক ভোর 5টা নাগাদ। বিছানায় অগোছালো ঘুমন্ত মণি মানে মণিদীপাকে আলতো একটা চুমু খেয়ে উঠে পড়েন তিনি। জল খেয়ে প্রথমে হালকা শরীরচর্চা এবং তারপর কাক স্নান সেরে বেরিয়ে পড়েন থানার পথে। 6:45 নাগাদ থানায় ঢুকলেন তিনি। জয় হিন্দ স্যার। গুড মর্নিং স্যার, চা নিয়ে এসেছি। স্যার গাড়ি 6টা নাগাদ রেডি হবে, ব্যাটারি ডাউন মনে হচ্ছে। সান্যালবাবু এসব কথার কোনো উত্তর না দিয়ে সোজা ক্যাবিনে ঢুকে একটা সিগারেট ধরালেন। সকাল সকাল এমন কাণ্ড শুনলে কারোর মেজাজ ঠিক থাকে? দীপাকে বলেছিলেন সবাই মিলে আজ লং ড্রাইভে যাওয়া হবে, কিন্তু ওই যে কথায় আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। ঘটনাটা হলো, অভয় সান্যালের কাছে সেদিন ভোরবেলা ফোন আসে ঢাকুরিয়া থানার ওসি পার্থবাবুর। পার্থ তার পুরনো বন্ধু। সেলিমপুরের একটা ফ্ল্যাট হাউস থেকে কমপ্লেন এসেছে, সেখানে একটা ফ্ল্যাট থেকে 2 দিন ধরে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। যদিও সেটা পুলিশের সমস্যা নয়, কিন্তু সমস্যা হলো ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ এবং এক বৃদ্ধা নাকি ওখানে একলা থাকতেন। কমপ্লেন পাওয়ার পর থানার নাইট ইনচার্জ একটা গাড়ি পাঠিয়েছিলেন, কিন্তু কন্ট্রোল রুম থেকে একটা আর্জেন্ট কল আসায় সেই গাড়ি রুট বদলে অন্যদিকে চলে যায়। নাইট ইনচার্জ বদরু শেখের সাফাই শুনে পার্থবাবুর মাথা আরো খারাপ হয়ে গেল। স্যার, ইয়ার এন্ডের রাত, বুঝতেই পারছেন, চারিদিকে শুধু বাওয়াল। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। দাঁড়া, ভোটটা হোক, তো ট্রান্সফারের ব্যবস্থা করছি। স্যার প্লিজ এরকম করবেন না। কাল যদি গাড়ি না দিতাম, গড়িয়ার ওসি ওই ছেলেগুলোর বদলে আমার ইয়েতে রুল দিয়ে দিত। ছেলেগুলোর নাম মহসিন শেখ, শেখ রাজু আর রাজিউল করিম। এবার বলুন স্যার, আমি গাড়ি পাঠিয়ে কি ভুল করেছি? ন্যাকামি করো না তো। বিরক্ত মুখে পার্থ তার বন্ধু অভয় সান্যালের নাম্বার ডায়াল করলেন। ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় ভোর 5টা। ফোন পেয়ে সান্যালবাবু শুধু একবার বলে চুপচাপ বেরিয়ে গেলেন। বেচারা পার্থ জানতেও পারল না কত রকমের বাছা বাছা শব্দব্রহ্ম তার ভাগ্যে জুটল। ঠিক সকাল 6টা নাগাদ লালবাজার থেকে একটা জিপ বেরোলো। গন্তব্য সেলিমপুর। ইংরেজি নববর্ষের কলকাতা। ভোরবেলা ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি ছুটছে শাঁ শাঁ করে। সামনের সিটে বসে জানালার কাঁচ নামিয়ে পেছনে বসা কনস্টেবলদের ঠান্ডায় কাঁপিয়ে একটা সিগারেট ধরিয়ে নিজের মতো ভাবনায় তলিয়ে গেলেন অভয় সান্যাল। ইংরেজি কাতর বাঙালির চিরকালীন হাহাকার ক্রিসমাস আর নিউ ইয়ার নিয়ে। স্যার, স্যার, আমরা এসে গেছি স্যার। বাইরের দিকে তাকিয়ে সান্যালবাবু দেখলেন গাড়ি দাঁড়িয়ে আছে একটা হাউজিং এর সামনে। হাতের সিগারেট কখন যেন হাওয়ায় নিভে গিয়েছে। চলো দেখি কি কেস। এই বলে কনস্টেবলদের সাথে নিয়ে অভয় সান্যাল নির্দিষ্ট ফ্ল্যাটের দিকে এগোলেন। লেট দ্য পন্স গো ফার্স্ট। কত পড়বে এক একটা ফ্ল্যাটে এলাকায় অর্জুন? 1 কোটির ওপর তো হবেই স্যার। প্রাইম এলাকায় ফ্ল্যাট তো ভাড়াও মাসে 20,000-এর কম হবে না। একদম স্যার। শালা বড় লোকের কারবার সব। ভেতরে চলুন স্যার। চলো স্যার আসুন। ও হ্যাঁ, অর্জুন একবার সিংকে ফোনে ধরো তো। ওকে স্যার। সান্যালবাবু ফ্ল্যাটের ভেতরে এলেন। মোটামুটি ছিমছাম সাজানো গোছানো ফ্ল্যাট। দেখেই মনে হয় এখানে যিনি থাকেন তিনি বেশ ধনী। সিলিং লাইট সমেত একটা সিলিং ফ্যান, ঠিক যেমন সিনেমায় দেখা যায় আর কি। তবে আলোটা সাধারণ ক্যাটক্যাটে সাদা না, বেশ একটা মোলায়েম হলদেটে ভাব আছে। সারা ঘরে কেমন যেন একটা ওষুধ গন্ধ। মনে হলো ডিসইনফেক্ট্যান্ট, ইউক্লিপটাস পেস্ট। ডাইনিং রুমে একটা বিরাট স্প্লিট এসি চলছে। বেডরুমটা বেশ সাজানো গোছানো। মৃতদেহ পড়ে আছে বিছানার ওপরেই।
না, ঠিক উপরে না, অর্ধেকটা বিছানার বাইরে ঝুলছে, বাকিটা বিছানার ওপরে। মৃতার কাপড় এবং বিছানার চাদরের বেশ খানিকটা জায়গা জুড়ে প্রস্রাবের দাগ রয়েছে। কেমন একটা অদ্ভুতভাবে দেহটা বেঁকে রয়েছে। মরার সময় স্ট্রাগল নাকি হোমিসাইড? কিন্তু দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। অর্জুন আর বাকি 2 কনস্টেবল মিলে দরজা ভেঙে ঘরে ঢুকেছে। তাহলে অন্য কোনো এন্ট্রি পয়েন্ট আছে নাকি ফ্ল্যাটে? 12 তলার ফ্ল্যাটে বাইরে থেকে কারো ঢোকার চান্স খুব কম। তবে কি ধর ধর শালাকে ধর, পালাচ্ছে। ধর ধর, দরজা বন্ধ কর জলদি। ও স্যার, এই দেখুন স্যার, এটা বাথরুমে লুকিয়েছিল। ডাইনিং টেবিলের পাশে দেওয়াল জোড়া পেল্লায় বুকশেলফের মাথায় বসে থাকা, সারা গায়ে ফাঁপানো লোম, গলায় বকলেস এবং সম্ভবত যাতে পার্সিয়ান একটা বেড়ালের দিকে দৃষ্টি আকর্ষণ করে কথাটা বলল অর্জুন। ধীর পায়ে বুকশেলফটার কাছে গিয়ে বেড়ালটার দিকে হাত বাড়াতেই সে একটা বিশ্রী আওয়াজ করে থাবা বাড়ালো, সাথে একটা হিসহিসে আওয়াজ। ওরই ফাঁকে সান্যালবাবু দেখলেন গলার বকলেসের সাথে লাগানো চাকতির গায়ে লেখা শেকমেট। এ কি, আপনারা এখানে কেন? কি হয়েছে দিম্মার? সকলের নজর দরজার দিকে ভেবা চাকা মেরে দাঁড়িয়ে থাকা রোগাটে শ্যামলা একটা ছেলের দিকে গেল। আপনি কে? এই মহিলা আপনার কে হন? কোনো উত্তর না দিয়ে কাঁধের ব্যাগটা নামিয়ে ছেলেটি ঘরের ভেতর যেতেই বাকি 2জন কনস্টেবল ধরে ফেলল ওকে। অর্জুন তখন পুরো দস্তুর পুলিশি মেজাজে। এই, কোথায় যাচ্ছিস রে? তোকে যেতে বলা হয়েছে ওদিকে? আগে আমরা প্রশ্ন করব। দিলীপ, ওকে চেয়ারে বসাতো। দিলীপ ওকে টেনে তুলে ডাইনিং টেবিলের একটা চেয়ারে বসালো। দরজার বাইরে ততক্ষণে সার্কাস দেখার জন্য লোকের ভিড় জমে গেছে। এত ভিড় দেখে সান্যালবাবু একবার বাইরের দিকে তাকিয়ে বললেন, কি দেখছেন কি আপনারা? এখানে কি রং রাশিয়া চলছে নাকি? যার যার বাবার বিয়ে লেগেছে ভেতরে চলে আসুন, একদম ফুল সজ্জা দেখিয়ে দিচ্ছি। অভয় সান্যালের কথা শুনে ভিড় পাতলা হয়ে গেল। ওদিকে অর্জুন ততক্ষণে ছেলেটিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ভদ্রমহিলা কে হয় তোর? অর্জুন, তুমি সিংকে ফোন লাগাও, ছেলেটাকে আমি দেখছি। আচ্ছা স্যার। নাম কি তোমার? অংশুমালী, ডাকনাম ডাবু। দিম্মার কি হয়েছে? তুমি কি ওনার সাথে থাকো? স্যার, আপনি কিন্তু আমার কথা এড়িয়ে যাচ্ছেন। কি হয়েছে দিম্মার? লিসন বয়, প্রশ্ন আপাতত আমরা করব। উত্তরটা তুমি এখানেও দিতে পারো অথবা ওই অর্জুনের সাথে থানায় বসে। চয়েস ইজ ইয়ার্স। শুনুন অফিসার, আমি এই দেশের একজন নাগরিক। আই নো মাই রাইটস ভেরি ওয়েল। শুধুমাত্র আপনার প্রশ্নের উত্তর দিইনি বলে আপনি আমাকে থানায় নিয়ে যেতে পারেন না। নিশ্চয়ই পারি না, কিন্তু সাসপেক্ট হিসেবে তো নিয়ে যেতে পারি। সাসপেক্ট? আমি আজই 3 দিনের ট্রিপ সেরেই জাস্ট ফিরলাম। আমার সব ট্রিপ ডিটেলস ট্রাভেল এজেন্সির কাছে আছে। তাছাড়া এইবারই সিসিটিভি দেখুন আপনারা। এই তো দিব্যি কথা ফুটেছে মুখে। তা তুমি এই মহিলার কে হও? আমি ওনার ছেলের গাড়ি চালাতাম আগে। উনি আমেরিকা যাওয়ার পর আমি দিম্মার সবকিছু দেখি। ছেলের নাম কি? আমেরিকার কোথায় থাকে? আর তার ফোন নম্বর দাও। এই আমার সেলফোন, এখানে রমেন দিয়ে সার্চ করে পেয়ে যাবেন। আমি একটু জল খাবো, কিচেনে যেতে পারি? না অর্জুন, তোমার ব্যাগ থেকে জলের বোতলটা দাও তো ওকে। শোনো অংশু, আজ নিয়ে 2 দিন হলো এই মহিলা মারা গেছেন। একটু পরেই ডাক্তার আসবেন। আপাতত উনি যা বলবেন তার ওপর নির্ভর করছে আমাদের পরবর্তী পদক্ষেপ। এই বলে রুম থেকে বেরিয়ে করিডোরে এসে সিগারেট ধরালেন অভয় সান্যাল। পকেট থেকে সেলফোনটা বের করে দীপাকে সরি লিখে একটা মেসেজ করলেন। তারপর কি ভেবে স্ত্রীকে একটা কল করলেন ভদ্রলোক, কিন্তু কোনো লাভ হলো না। অপর প্রান্ত থেকে ফোন কেটে দেওয়া হলো। হাত ঘড়ি বলছে সকাল 7:30। এই সময় পাশের ফ্ল্যাট থেকে একজন এসে শান্ত গলায় সান্যালবাবুকে জিজ্ঞাসা করেন, মানে স্যার বলছিলাম যে ন্যাচারাল ডেথ নাকি মার্ডার কেস? ঘাড় ঘুরিয়ে লোকটাকে আপাদমস্তক একবার দেখলেন অভয় সান্যাল। পেছনে নাইটি পরে এক মহিলা দাঁড়িয়ে আছেন। কড়া গলায় বললেন, এত জেনে আপনি কি করবেন?
আপনি খুন করেছেন? স্যার এভাবে বলছেন কেন? লেডিস আছে। তাতে আমার কি? আর একটা কথা বললে না, অবস্ট্রাকশন অফ ডিউটির কেস দিয়ে 3 দিন লক আপে ঢুকিয়ে রেখে দেব। কি অসভ্য লোক রে বাবা। গুজগুজ করতে করতে দুজনে ফ্ল্যাটে সেঁধিয়ে গেল। আর ঠিক এই সময় লিফটটা ওপরে উঠে এলো। ঘড়িতে 7:45। লিফট থেকে যিনি বেরিয়ে আসলেন তাকে দেখে অভয় সান্যাল উচ্ছ্বসিত হয়ে উঠলেন। ঘরে ঢুকে ভালো করে মৃতদেহ পর্যবেক্ষণ করলেন ডক্টর সেলিম। তারপর বললেন, সান্যাল, এটা তো ন্যাচারাল ডেথ বলেই মনে হচ্ছে। এনিথিং টু নোট স্যার? দেখো, বডি পজিশন থেকে মনে হচ্ছে হার্ট ফেলিওর, কিন্তু শরীরটা যেভাবে মুচড়ে আছে সেটা হার্ট ফেলিওরের সময়কার খিঁচুনির জন্য নয়। হাতে এই দাগগুলো দেখেছো? হ্যাঁ, মোস্ট লাইকলি পেট থেকে এসেছে। পেট? কই, কোনো কুকুর দেখছি না তো। কুকুর না স্যার, বেড়াল। বকলস নাম রয়েছে, কি জানো? ইয়েস, শেখমেট। বাই দ্য ওয়ে অর্জুন, মেন গেটটা বন্ধ করে দাও, বেড়ালটা যেন বেরিয়ে না যায়। অনেক সময় লোকের কুকুর বেড়াল থেকে অ্যালার্জি হয় এবং তা থেকে ডেথও হতে পারে। তা পারে, কিন্তু কিভাবে বুঝবো এটা অ্যালার্জি থেকে হয়েছে নাকি অন্য কোনো কারণে? পোস্টমর্টম করতে হবে। এক কাজ করো, অ্যাজ সুন অ্যাজ পসিবল বডি মর্গে পাঠিয়ে দাও। রাইগার মর্টিস ছেড়ে পচতে শুরু করেছে। অভয় সান্যাল অংশুর দিকে তাকিয়ে বললেন, তোমার দিম্মার বডি আমরা কাস্টডিতে নিচ্ছি অংশু। কিছু জিনিস ক্লিয়ার করার আছে। ওনার ছেলের নম্বরটা অর্জুনকে দাও, আর তুমি শহর ছেড়ে আপাতত কোথাও যেও না, কেমন? ইউ আর ফ্রি টু গো অ্যান্ড সি ইউর দিম্মা। মর্গের স্টাফ রতন অভয় সান্যালকে জানালো, স্যার, পোস্টমর্টমের রিপোর্ট আসতে কিন্তু বিকেল হয়ে যাবে। কেন? স্যার, নিউ ইয়ার যে, একটু লেট তো হবেই। শুয়োরের বাচ্চা, 2 দিনের পচা লাশ এসেছে গতকাল, আবার দেরি হবে মানে? আজ দুপুরের মধ্যে রিপোর্ট চাই। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়, জাস্ট ডু ইট। ডক্টর সেলিম হুট করে হাতের দাগগুলো নিয়ে বললেন কেন? হার্ট ফেলিওরে কি সবসময় খিঁচুনি হয়? তা তো হবার কথা না। হার্ট ফেলিওর কাইন্ড অফ স্টেপ বাই স্টেপ প্রসেস। তবে কি অন্য কিছু? কার্ডিয়াক অ্যারেস্ট? কিন্তু কেন? সেলিম তো ভুল করবে না। বেড়ালটা কি কিছু করেছে নাকি ডিপথেরিয়া? ধুস, কোথা থেকে কোথায় চলে যাচ্ছি। একবার অংশুর সাথে কথা বলা দরকার। এইসব চিন্তা এবং সম্ভাবনার মাঝে ক্রমশ ডুবে যাচ্ছিলেন অভয় সান্যাল। আঙুলের ফাঁকে গরম লাগতেই সম্বিত ফিরে দেখলেন সিগারেটটা প্রায় শেষ। অর্জুনকে ডেকে বললেন, অর্জুন, একবার অংশকে ফোন করে ডাকো তো। ডাকছি স্যার, কিন্তু স্যার বুড়ির ছেলে আসা অবধি ওয়েট করলে হতো না? ফেস টু ফেস বসিয়ে ইন্টারোগেট করতাম। না, ওনার ছেলে লাস্ট 4 বছর ইন্ডিয়ায় আসেনি। বুড়ির ফোনে অবশ্য ডেইলি কল লগ আছে, মিনিমাম টাইম 10 মিনিট। কিন্তু আমার যেটা ফিশি লাগছে সেটা হলো ভদ্রমহিলা অমন ভাবে এলিয়ে কেন পড়েছিলেন? হয়তো স্যার বাথরুমে যাবে বলে উঠেছিল, কিন্তু আর পারেনি। দেখলেন তো, বিছানায় পেছাব করে ফেলেছিল। ননসেন্স। ফাঁসিতে ঝোলার পর বডি তুলিসনি কোনোদিন? মনে আছে 2.5 বছর আগে লাখা সিং এর কেসটা? কি দেখেছিলি সেখানে? পেছাব করে দিয়েছিল স্যার, বডি তোলার সময় দেখেছিলাম। তাহলে পাকামি বন্ধ করে অংশকে ডাক। ওকে স্যার। আসুন, 1 প্যাকেট কিংস নিয়ে আয়। ছাদে সিগারেট টানতে টানতে অর্জুন জিজ্ঞাসা করল, স্যার একটা কথা বলি? বলো গান্ডীবধারী। স্যার, এভাবে খিস্তি মেরে দিলেন। এখনো মারিনি, তবে এবার মারবো ভাবছি। গান্ডীবধারী বললাম তোকে, অর্জুনের ধনুকের নাম ছিল। গান্ডীবধারী মানে যিনি গান্ডীব ধরেছেন, অর্থাৎ অর্জুন। আপনার মাথা ওঠে স্যার। তেলানো বন্ধ করে কাজের কথা শোন। কেন জানি না মনে হচ্ছে দেয়ার ইজ মোর দ্যান মিটস দ্য আই। বেড়ালটা আর ওই হাতের দাগগুলো ভাবাচ্ছে আমাকে। পেট রেজিস্টারের ডিটেলস থাকবে, ওটা জোগাড় করতে হবে। বাদ দে, আপাতত অংশুকে ডাকিস না। আগে এটা জানা দরকার যে বেড়ালটা কোথা থেকে কেনা হয়েছিল। চল নিচে যাই, তোর আবার ঠান্ডার ধাত।
হাতের সিগারেটটা একটা লম্বা টানে শেষ করে সান্যাল সিঁড়ির দিকে পা বাড়ালেন। নিচে আসতেই বেশ জোরে একটা গানের শব্দ ভেসে আসলো। কেউ একজন মোবাইলের স্পিকার অন করে একটা বেশ অচেনা গান চালিয়েছে। এত জোরে কি গান বাজাচ্ছে রে? সরি স্যার, এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। নতুন জয়েন করেছে তো, তাই বোধহয়। মালটাকে কেবিনে পাঠা। ওকে স্যার। অভয় সান্যালের ঘরে ঢোকার আগে অনুমতি নেয় নিউ জয়নি। স্যার আসবো? কাছে আয়। কি নাম তোর? দিবাকর রায় স্যার। গান বাজাইতেছিলি কেন? না মানে স্যার, হেডফোনে শুনতে শুনতে কান ব্যথা করে, তাই একটু চালিয়েছিলাম। সরি স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। সুফি বা চিশতি গান ভালো লাগে? কি স্যার? যে গানটা শুনছিলি ওটা সুফিয়ানার অর্ডার অফ চিশতির গান। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো। ও হ্যাঁ স্যার, দারুণ লাগে শুনতে, বিশেষ করে ওই জায়গাটা। হাসানে কয় লাল মিয়া ভাই কোনো খবর পাইনি, বালুরঘাটে কে আসিল ইসরাইল সার নিজামে, ইসরাইল সার নিজামে। বাহ, বেশ ভালো গলা তো তোমার। তো বাজাও কিছু? হ্যাঁ স্যার, দোতারা বাজাই। লাভলি, একদিন শুনিও। আর সুফিয়ানার এই অর্ডার অফ চিশতি নিয়ে একদিন আলোচনা করব। হোল্ড আ সেকেন্ড, জরুরি ফোন আসছে। 2 জানুয়ারির সন্ধেবেলা মর্গের ভেতর তখন স্টাফার বয় রতন, প্রিজাইডিং করোনার রঞ্জন ঘোষ আর অভয় সান্যাল। রতন বলল, আসুন স্যার আসুন, আপনি বলেই আজ লোক ডাকিয়ে কাজ করিয়েছি। কিন্তু বাহ, আমার নরকে বসা বাপকে উদ্ধার করেছিস। করোনারকে ডাক। ওই যে স্যার এসে গেছে, গ্লাভস খুলতে গেছিল আর কি। হ্যালো মিস্টার সান্যাল, আমি রঞ্জন ঘোষ, প্রিজাইডিং করোনার। হোয়াট আর দ্য ফাইন্ডিংস? দেখুন, আপাতভাবে মনে হচ্ছে এটা সিম্পল কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, হার্ট ফেলিওর না। জানতাম, কিন্তু আপনি যদি ডিটেলসে দেখেন দেন থিংস বিকাম রিয়েলি ইন্টারেস্টিং। কিরকম? এই দেখুন, হাতের এই দাগগুলো স্ক্র্যাচ মার্কস, অর্থাৎ কিছু দিয়ে আঁচড়ানো হয়েছে। আর এই দেখুন, এই মেজর মাসেল গ্রুপ কিভাবে শ্রিঙ্ক করেছে। দিস ইজ এ সাইন অফ টেটানাস। দিস ওম্যান ডাইড বিকজ অফ কার্ডিয়াক অ্যারেস্ট ব্রট বাই টেটানাস। হোয়াট? উনি কি একাই থাকতেন? না, একটা কেয়ারটেকার ছিল, কিন্তু সে 3 দিন বাড়ি ছিল না। কিন্তু টেটানাস সেটেল হতে তো সময় নেয় মিস্টার সান্যাল, 3 দিনে তো হওয়া সম্ভব নয়। আর ইউ শিওর? 99%। থ্যাঙ্কস। অর্জুন, বেডালটার কিছু ডিটেলস পেলে? হ্যাঁ স্যার, নর্থ ক্যালকাটার নাম করা পেটস ডিলার মোহাম্মদ মহিউদ্দিন খানের কাছ থেকে কেনা। রঞ্জন, তুমি শিওর যে টিটানাস সেটলিং টাইম মোর দেন 3 days? ইয়েস, মৃতার ফুল বডি ইনফেক্ট করেছে, প্রত্যেকটা মাসেল গ্রুপে। সেটলিং টাইম সার্টেনলি মোর দেন 3 days। বেশ, চলো অর্জুন, আমি রেকর্ড করে নিয়েছি, এখানে আর কিছু করার নেই। স্যার, এয়ারপোর্ট থানা থেকে ফোন করেছিল, ওনার ছেলে আমেরিকা থেকে ফ্লাই করেছে, ওরা ইমিগ্রেশনে জানিয়ে রেখেছিল, ইউএস ইমিগ্রেশন কনফার্ম করেছে। ঠিক আছে, চলো। স্যার, এদিকে ভালো সিঙ্গাড়া ভাজে, 2টো নিয়ে আসি? আনো। সিঙ্গাড়া খেতে খেতে অভয় বললেন, অর্জুন, একটা কাজ করো না, 2টো কাজ। হ্যাঁ, 1, কাউকে দিয়ে বেড়ালটাকে ধরে নিয়ে এসো, আর 2, অংশুর লাস্ট 3 মাসের সিডিআর বের করো। মালটা কার কার সাথে ফোনে কথা বলেছে জানা দরকার। ওকে স্যার। আর শোনো, ওই মহিউদ্দিনের আড্ডায় লোক পাঠিয়ে এই বেড়ালটার ভ্যাকসিনেশন ডিটেলস বের করো। 1 ঘন্টা দিলাম। ওকে স্যার, আমি গাড়িটা নিয়ে যাই? যা, আমি ট্যাক্সি নিয়ে নেব। 3 জানুয়ারি সকাল 8টা। হ্যাঁ স্যার। কে এখনো ঘুম মারছিস? শোন, আমি 9টার আগে ঢুকছি, যে কাজগুলো বলেছিলাম সেগুলো ডিটেলস চাই। বউকে ছেড়ে কাজে লেগে পর শুয়ার। হ্যাঁ গো, 1 কাপ কফি দাও তো, বাবি নোটেনি। শোনো, তোমাদের ওসব আজে বাজে নোংরা ভাষা ছেলের সামনে একদম বলবে না, বলে দিচ্ছি। বাচ্চা ছেলে, সব শোনে। তোমার ছেলে আমার থেকে বেশি খিস্তি শিখবে। সে তো শিখবেই, কার ছেলে দেখতে হবে না? আমার হয়েছে যত জ্বালা। যাকে রান্নাঘরে যাই, 1000টা কাজ পড়ে আছে। ও তো मैं समझ लिया রানী, এবার কফিটা দাও প্লিজ। মণিদীপা কোনো উত্তর না দিয়ে একটা কঠিন দৃষ্টি নিক্ষেপ করে রান্নাঘরের দিকে চলে গেলেন।
হোয়াট ইজ দ্য কানেকশন? কিছুতেই বোঝা যাচ্ছে না কি করে টিটেনাসের বিষ আসতে পারে বৃদ্ধার বডিতে। ঘরে কোনো কাজও হচ্ছিল না যে পেরেক বা ওরকম কিছু থেকে হতে পারে। তবে কি মহিলা নিজেই কিছু করেছে, রাগের বশে, নাকি অন্য কোনো কারণ? এক মনে ভেবেই চলেছেন অভয় সান্যাল। স্যার, স্যার। ইয়েস অর্জুন। স্যার, আমি দিবাকর। ও রাইট রাইট, দিবাকর। দিবাকর, হ্যাঁ। অর্জুন কোথায়? অর্জুন স্যার পেট স্টোরে আছেন, একটু দেরি হবে। আপনার ফোনে রিং করে পাননি, তাই আমাকে ফোন করেছিলেন। ও আচ্ছা, থ্যাঙ্কস। আর শোনো, মনে আছে তো আমাদের সুফি গান নিয়ে আলোচনাটা এখনো বাকি আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, মনে আছে। গুড। এক কাজ করো, আজ ওই গানটাই বাজাও এখন মোবাইলে, লাউড স্পিকারে। স্যার? হ্যাঁ বাজাও। আর শোনো, ডিপার্টমেন্টের কেউ আপত্তি করলে সোজা আমার নাম নেবে। হ্যাঁ, ওকে স্যার। ইউ মে গো নাও। শয়নে স্বপনে দেখি আসিল এক বুজুর জ্ঞান, রাস্তার মাঝে কত লোক করিতেছে সন্ধান, করিতেছে সন্ধান, রাস্তা থামায়া দিল, কাফেলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো। গান বেজে যাচ্ছে আর অভয় সান্যাল ভাবছেন। সুফি গানের একটা আলাদা টান আছে, কত সিম্পল কথা কিন্তু কেমন মন ছুঁয়ে যায়। খুব বেশি লোকে আজকাল এসব শোনেও না, ভেরি রেয়ার। ছেলেটার টেস্ট আছে, সময় করে একবার এর ব্যাকগ্রাউন্ডটা চেক করা দরকার। কিছুক্ষণের মধ্যেই দিবাকর এসে বলল, স্যার কল ডিটেলস এসেছে ফ্যাক্সে। গ্রেট, দাও দেখি। না থাক, দিবাকর এক কাজ করো, তুমি কয়েকজনকে সঙ্গে নিয়ে মোস্ট ফ্রিকোয়েন্ট কলগুলোর একটা লিস্ট বানাও, আর সাথে একজনকে লাগাও ওই কলারদের চেক করতে। বিশেষ নজর দেবে যারা মেডিকেল প্রফেশনের সাথে আছে। ওকে স্যার। আর একটা কথা, আমার এই গানটা আপনাকে পাঠাই? এখন না, আগে এই জিনিসগুলো ক্লিয়ার হোক, তারপর। আচ্ছা স্যার। অন্ধকারে তীর তো মেরেছি, দেখা যাক কোথায় লাগে। কেসটা সলভ করতে না পারলে সারা ডিপার্টমেন্ট আসবে। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, অর্জুন, অর্জুন এসো এসো। এনি নিউজ? নিউজ বলতে স্যার আপনি তো জানেন যে কল লিস্ট ফ্যাক্স করা হয়েছে। পেট ডিলারের কাছ থেকে জানতে পারলাম যে বেড়ালটা 1 মাস হলো ওদের এক ফ্র্যাঞ্চাইজির কাছে বিক্রি হয়েছে, আর ভ্যাকসিনও করানো হয়েছে। এই যে কপি। ও গড! কি হলো স্যার? কিছু না, তুই যা, আর যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দে। স্যার মানে যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। বলে ফেল। স্যার আমার মনে হয় এটা ওপেন অ্যান্ড শার্ট কেস। বুড়ি কোথাও হাত পা কেটেছিল, সেখান থেকে টিটেনাস হয়ে মরেছে। আপনি কাল বডিটা কাটালেন, আজ বাদে কাল ওর আমেরিকান ছেলে এসে এখানে চিল্লাচিল্লি শুরু করলে বেকার বাওয়াল হয়ে যাবে। এদিকে মিডিয়া বসেই আছে আমাদের বাম্বু দেওয়ার জন্য, সবাই হাসবে স্যার। ওই অংশু ছোঁড়াও বলবে যে ওকে হ্যারাস করা হয়েছিল। স্যার সময় থাকতে থাকতে কেসটা ক্লোজ করে দিই। ওর ছেলে এলে বলবো যে পুলিশে খবর গেছিল, তাই পোস্টমর্টেম করতে হয়েছে। পরে ঝামেলা হলে সেটা সামনে নেওয়া যাবে কোনো একটা সেকশন দেখিয়ে। গেট আউট! অর্জুন থতমত খেয়ে বেরিয়ে গেল ঘর থেকে। বিরক্তি ভরা মুখে দিবাকরকে তিনি ডেকে বললেন, দিবাকর! ইয়েস স্যার। তুমি একটা টিম বানিয়ে কল লিস্ট শর্ট আউট করো। যত রাত্রি হোক না কেন ওটা করতেই হবে। আমি একটু জলদি বাড়ি যাচ্ছি, শরীর আর দিচ্ছে না আজ। আচ্ছা স্যার, আমি রেডি করে রাখবো। ভেরি গুড। হ্যালো, কে? দিবাকর? হ্যাঁ বলো, এনি নিউজ? তুমি ততক্ষণে ফাইনাল লিস্ট বানাও আর কোথায় কোথায় কাজ করে নোট রাখো। এই দীপা, আমি এখন আর কিছু খাবো না, বুঝলে? সময় নেই, এক্ষুনি বেরোতে হবে। আচ্ছা, সময় করে কিছু খেয়ে নিও, শুধু কফি আর সিগারেটের উপর থেকো না যেন। তড়িঘড়ি থানার উদ্দেশ্যে বেরিয়ে গেলেন অভয় সান্যাল। বলো দিবাকর, লিস্ট রেডি? হ্যাঁ স্যার, মাত্র 2 জন পেয়েছি যাদের সাথে মেডিকেল লাইনের কানেকশন আছে। একজন এই যে, নাম প্রবীণ দে, আমহাট স্ট্রিটের রাসমণি প্যাথোলজিক্যাল ল্যাবের অ্যাসিস্ট্যান্ট, আর অন্যজন ভেটেনারি হসপিটালের কম্পাউন্ডার। গুড জব। তুমি 2টো টিম বানিয়ে অর্জুনকে নিয়ে যাও, তারপর কথা বলে একটা জিনিস নোট করে রেখো, যে জীবাণু নিয়ে কে চর্চা করে। ওকে স্যার। গুড। দিবাকর ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সান্যালবাবু অর্জুনকে ডেকে বললেন, অর্জুন,
একটা কাজ করো তো, দিবাকরের রেকর্ড বুকটা একটু দিয়ে যেও। অর্জুন আর কথা না বাড়িয়ে দিবাকরের রেকর্ড বুকটা দিয়ে যায়। বিকেল 5টা দিবাকর তার টিম নিয়ে এসে সান্যালবাবুকে জানায়, স্যার, প্রবীণ লোকটার কথা মিলছিল না, তাই সময় নষ্ট না করে তুলে নিয়ে এসেছি। রিমান্ড রুমে আছে, আপনি কথা বলবেন? অফকোর্স, চলো। রিমান্ড রুমে হেড কনস্টেবল অর্জুন জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে। নাম? প্রবীণ দে। কতদিন হলো কাজ করছিস? স্যার 3 বছর হলো। অংশু মালিককে চিনিস? অংশু মালিক? চিনিস না চিনিস না? না স্যার। অর্জুনের লোহার বালা পড়া ডান হাতের এক চড় পড়ল প্রবীণের গালে। সঙ্গে সঙ্গে প্রবীণ কাঁদো কাঁদো গলায় বলে, স্যার সত্যি চিনি না। তাহলে তোর সাথে লাস্ট 3 মাস ধরে এত কথা বলেছে কি করে? কি লেখা আছে আমার মাথায়? কার কথা বলছেন স্যার? আপনি ডাবু বলে কাউকে চেনেন? ডাবু? হ্যাঁ হ্যাঁ স্যার চিনি। আমাদের আলাপ হয়েছিল একদিন অফিস থেকে ফেরার পথে ক্যাব নেওয়ার সময়। ও সেটা চালাচ্ছিল। কি কি কথা হতো সব খুলে বলুন তো। তেমন কিছু নয়, আমার কাজ নিয়ে কথা হতো। কাজ নিয়ে? দ্য প্লট থিকেন্স। হ্যাঁ, কি কি কথা হতো? তেমন কিছুই না স্যার, তবে ও বলতো যে ওর কোন একটা দিম্মা আছে আর সে নাকি ওকে খুব ভালোবাসে, কিন্তু দিম্মার ছেলে যে কোন দিন আমেরিকায় ওর মাকে নিয়ে চলে যাবে আর ওর জায়গা তখন কেয়ার অফ ফুটপাথ হবে, এইরকম সব কথাবার্তা হতো স্যার। খুব টেনশনে থাকতো ডাবু। ও তো স্যার ছেলে ভালো, কোনো নেশা ফেশাও করে না। আচ্ছা প্রবীণবাবু, আপনি কি আজই হাতের নখ কেটেছেন? হ্যাঁ স্যার, ল্যাবে কাজ করার সময় নখ বড় থাকলে ল্যাটেক্স ছিঁড়ে যেতে পারে। আমাদের কোম্পানি ভালো না, ভালো কোয়ালিটির গ্লাভস দেয় না। একবার একটা ছেলের গ্লাভস ছিঁড়ে গিয়েছিল বলে ভাইরাল ইনফেকশন হয়ে গিয়েছিল। আচ্ছা, আপনি ইজিপ্ট দেশের নাম শুনেছেন? হ্যাঁ স্যার শুনেছি, পিরামিড মমির দেশ তো। ভেরি গুড। অর্জুন, কল্লোল দেখেছ লোকটা কত কিছু জানে? কল্লোল কে স্যার? ও কেউ না, আমারই ভুল। দিবাকর কি বলবে একে? ঠিকই বলেছেন স্যার, নলেজ আছে। আচ্ছা প্রবীণ, তাহলে আপনি নিশ্চয়ই শেখমেট কাকে বলে জানেন? প্রবীণের কপালে বিন্দু বিন্দু ঘাম। ফর্সা লোকটার কান কেমন যেন লালচে হয়ে উঠেছে। না স্যার, মানে নামটা শুনিনি আগে। আচ্ছা, এই ডাবুর পোষা বেড়ালটা কেনার সময় তো সঙ্গে ছিলেন। দোকানের সিসিটিভি ফুটেজ স্পষ্ট দেখিয়েছে সেখানে খরিদ্দার অংশু আর পেট রেজিস্টার উইটনেসে আপনার নাম। এরপরেও শেখমেট নামটা অচেনা লাগছে। ও ও ওই হুলো বেড়ালটা, ওটার নাম আমি রেখেছিলাম সাক্ষ্য স্যার। অর্জুন, প্রবীণের ফোনটা আনলক করে সার্চ করো শেখমেট দিয়ে। ওকে স্যার। দিবাকর, আমাদের সকলের জন্য চা নিয়ে এসো তো, আর ভিতর থেকে প্রবীণ বাবুর রিসার্চ লগ ফাইলটা একবার নিয়ে এসো। ইয়েস স্যার। প্রবীণ বাবু, আপনি চায়ে চিনি খান? হ্যাঁ মানে না, মানে হ্যাঁ স্যার খাই। এই যে স্যার, পেয়েছি। শেখমেট নিয়ে বেশ কয়েকটা SMS গেছে অংশুর ফোনে। একটা মেসেজ পড়ে শোনাও। ওনার দৃষ্টি প্রবীণের দিকে নিবদ্ধ। অর্জুন মেসেজ পড়তে শুরু করলো। ভাই, শেখমেট ভালো আছে তো? জ্বর আসেনি তো? যদি আসে, আমার চেনা এক ভেটেরিনারি কম্পাউন্ডার আছে, নম্বর দিচ্ছি, কল করিস। এই সময় দিবাকর ঘরে এসে ঢুকলো, হাতে একটা ফাইল আর সাথে একজন কনস্টেবল চায়ের ট্রে নিয়ে। সান্যালবাবু তখন নিজের আসল রূপে ফিরে এসেছেন। প্রবীণবাবু, তাহলে আপনি শেখমেট কাকে বলে জানতেন না, তাই না? আচ্ছা অর্জুন, এই মেসেজটা কতদিন আগের? স্যার, এটা ডিসেম্বর 2, 2010-এর। আচ্ছা, এবার দিবাকর ফাইলটা খুলে দেখো তো, ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে আমাদের প্রবীণ বাবু কি নিয়ে কালচার করছিলেন? স্যার, 1 মিনিট। এই যে পেয়েছি। উনি এক ধরনের ভাইরাস ব্যাকটেরিওফাজ আর টিটেনাস নিয়ে কালচার করছিলেন স্যার। তারপর সেই ক্রিসমাস থেকে টাইফয়েড নিয়ে। হ্যাঁ, তাহলে প্রবীণ বাবু এবার ছোট্ট করে বলে ফেলুন তো,
আপনি বিষটা নিজে মাখিয়েছিলেন নাকি ক্যাপসুলে ভরে দিয়েছিলেন? প্রবীণ দে নিজের মাথা ধরে বসে রইলেন। অর্জুন হঠাৎ জিজ্ঞেস করল, স্যার কি হলো কেসটা? আমারও মাথার ওপর দিয়ে যাচ্ছে। এটা তো ওপেন অ্যান্ড শাট কেস ছিল স্যার। তোমাদের মুন্ডু বিষ 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 দেওয়া হয়েছিল বুড়িকে। টিটেনাস জানো? টিটেনাস ইউজ করা হয়েছিল। এই জন্য ডাক্তার সেলিম পর্যন্ত বোকা বনে গেছিল। বেড়াল কিনে তার পায়ের নখে যত্ন করে বিষ মাখানো হয়েছিল। বিষ আর কিছুই না, টিটেনাস। নতুন পোষ্য থেকে একটু আধটু আঁচড় লেগে যেতেই পারে, ইনকিউবেশন পিরিয়ডটাও মিলে যাচ্ছে। তোমরাই দেখে নাও। কি প্রবীণ বাবু, মিল গয়া না? কি ভুলভাল বলছেন স্যার আপনারা। আমি মিডিল ক্লাস মানুষ, আমার ক্ষমতা কম, তাই বলে আমার সাথে যা নয় তাই করবেন, এভাবে ফাঁসাবেন? সান্যালবাবু একটু শান্ত হয়ে বললেন, না প্রবীণ বাবু, মিডল ক্লাস না, আপনারা হাই ক্লাস ক্রিমিনাল। আপনি বোধহয় ভুলে গেছেন যে বেড়াল নিজের পা চাটে, এবং তাই বিষ যাতে ওর কোনো ক্ষতি না করে সেজন্য আপনি জানতে চেয়েছিলেন যে শেখমেটের জ্বর এসেছে কিনা। চিন্তা নেই, ফরেন্সিক দিয়ে ওকে টেস্ট করানো হবে। ইয়োর গেম ইজ ওভার। এরপর প্রবীণ দে আর কোনো কথা বলতে পারল না। কিন্তু স্যার মোডাস অপারেন্ডি কি সেটাই তো বুঝলাম না। সিম্পল। আমেরিকান ছেলে এসে মহিলাকে নিয়ে যাবে, তখন অংশু কি করবে? ছেলে এলে ওকে টুপি পরিয়ে ফ্ল্যাটটা হাতাতে কতক্ষণ? ঢাকুরিয়া থানায় ফোন করো, অংশুকে অ্যারেস্ট করতে হবে। বুড়ির ছেলে এলো বলে ওকেও ফোন করে ডাকো, ফর্মালিটিস গুলো সারতে হবে। অর্জুন, তুমি চার্জশিট বানাও, আমি একটু ফুঁকে আসি। হ্যাঁ, আর দিবাকর, তুমি একটু এসো আমার সাথে। আচ্ছা দিবাকর, তুমি এফিডেভিট করলে কেন? হ্যাঁ স্যার, মানে কি মানে? বাপের দেওয়া নাম ভালো লাগেনি তাই কল্লোল থেকে দিবাকর? হ্যাঁ, যদি কিছু মনে না করো একটা প্রশ্ন করতাম। বলুন না স্যার। না মানে ওই তোমার টেবিলে রাখা ডায়েরির ওপর কুহেলিকা নামটা চোখে পড়লো, বুঝলে? কুহেলিকা প্রেমিকা বুঝি? অভয় সান্যালের মুখে কুহেলিকা নামটা শুনে দিবাকরের চোখে মুখে একটা খুশির ছাপ বেশ স্পষ্ট হয়ে ওঠে। মুচকি হেসে সে উত্তর দেয়, প্রেমিকা ঠিক না, আবার বলতেও পারেন। এটা পরে একদিন আপনাকে বলবো স্যার। তবে আমি কুহেলিকাকে ভীষণ ভালোবাসি, ওর জন্য আমি সব করতে পারি। বুঝলাম, তোমার ভালোবাসার জয় হোক কল্লোল। থুড়ি দিবাকর। হ্যাঁ